আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশের মানবাধিকার পরিস্থিতি এখন কেমন? এই প্রশ্নটা যদি আমি 1 বছর আগে করতাম, মানে শেখ হাসিনার সরকারের আমাদের করতাম, তাহলে জবাবটা খুব সহজ ছিল। যে কেউ বলতে পারতো দেশে মানবাধিকার অবস্থা খুবই খারাপ, এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা পূর্ববর্তী কয়েক বছর ধরে নিয়মিত রিপোর্ট দিয়ে যেত যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কত খারাপ। এবং ইন্টারেস্টিং হলো, সে প্রত্যেকটা রিপোর্টের প্রতিবাদ করতেন ওই সময়কার সরকারে যারা মন্ত্রী ছিলেন তারা, এবং তারা বলতেন বিদেশি এই রিপোর্টগুলো টাকা খেয়ে করা হয়েছে, প্রভাবিত করে করা হয়েছে, বিএনপি অথবা বিরোধী দল জামাতরা এরা প্রভাব বিস্তার করে এদেরকে দিয়ে সেই ধরনের রিপোর্ট করিয়েছে, এগুলো বলতো তারা মুখস্থ। কিন্তু বিষয়টা হলো এরকম যে ওই মানবাধিকার সংস্থাগুলি কি বলছে সেটা যেমন আমরা আমাদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতাম, ঠিক তেমনিভাবে সরকারের মন্ত্রীরা যেটা বলছেন সেটাকেও কিন্তু আমরা আমাদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতাম। নেওয়ার পর আমরা বুঝতেই পারতাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল। যারা ভুল বলতেন, বিশেষ করে মন্ত্রীরা, তো সেটা নিয়ে তারা আমাদের কাছে হাস্যকর হতেন, কিন্তু তারা দমতেন না। তারা দমতেন না এই কারণে তারা হাসিনার কাছে প্রমাণ করতে চাইতেন যে তারা প্রধানমন্ত্রীর কতটা অনুগত, দেশের জনগণ কি ভাবলো কি ভাবলো না এটাকে তারা বদার করতেন না। 1 বছর পরে, পুরো 1 বছর সময়, আর 1 সপ্তাহ আছে 1 বছর পূর্ণ হওয়ার ইউনূস সরকারের। ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন এবং উনি ওনার মন মতো করে একটা সরকার গঠন করেছেন। যে সরকার নিয়ে আমরা অনেকে বলেছি ভালো হয়নি, শক্তিশালী হয়নি, অমুক বলেছি, কিন্তু আমরা বললে তো হবে না। সরকারের প্রধান হলেন উনি, কাজে উনি যেটাকে ভালো মনে করেছেন উনি তাই করেছেন। যেহেতু ওনার পছন্দের লোকজনকে নিয়ে সরকার গঠন করেছেন, অতএব আমরা বলতেই পারি এই গত 1 বছরের সরকার যদি ভালো কিছু করে থাকে সেটাও ডক্টর ইউনূসের অ্যাকাউন্টেই যাবে। যদি মন্দ কিছু করে থাকেন তার সমালোচনাও ডক্টর ইউনূসকেই গ্রহণ করতে হবে, এটাই বাস্তবতা। তো এই 1 সপ্তাহ কম 1 বছর, এই সময়ে দেশের মানবাধিকার পরিস্থিতিটা কী অবস্থায় আছে দেখুন। এখানে আমি কি বললাম, আপনি কি বললেন, সেটা হয়তো আপনি মিলিয়ে নিতে পারবো আমাদের জীবনের সঙ্গে, কিন্তু সেটা হয়তো অনেকেই গ্রহণ করতে চাইবে না। বলবে তোমরা তো অথরিটি নও, তোমরা তো বলতেই পারো, তোমাদের এই বলার মধ্যে ভালো লাগা মন্দ লাগা আছে, কাজে তোমাদের কথা আমরা মানবো কেন? ঠিক আছে, মানবেন না। আসেন আমরা একটা খুব পরিচিত আন্তর্জাতিক সংস্থার সঙ্গে, মানে তাদের কি অভিমত সেটা একটু জানার চেষ্টা করি। হিউম্যান রাইটস ওয়াচ, এটা আমাদের এখানে সবচেয়ে বেশি বারবারই তারা বিভিন্ন প্রসঙ্গে তারা কিন্তু কথা বলেছে, হাসিনার আমলে, পুরো হাসিনার আমলে তারা কিন্তু বলেছে। এখন এই সরকারের আমলেও তারা বলছে, এবং তারা কি বলছে সেটি আমরা বরং একটু শুনি, যেটা নাকি আজকে আমি পেলাম। আজকে তারা প্রকাশ করেছে যে জিনিসটা, সেখানে বলা হয়, তারা বলেছে যে 1 বছর পার হলেও এই সরকার এখনও তাদের ঘোষিত মানবাধিকার সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। স্ট্রেট কথা কিন্তু এটা তারা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, এবং তারা তুলনা করেছে গতবারের সঙ্গে এবারের 1 বছরের সঙ্গে, তুলনা আগের সরকারের সঙ্গে এই সরকারেরটা। তারা বলেছেন যে শেখ হাসিনার শাসন আমলের মতো ভয় ভীতি ও দমন পীড়নের অনেক কিছুই কমেছে, যেমন ব্যাপক গুমের ঘটনা অনেকটা বন্ধ হয়েছে। শেখ হাসিনার গুমের ঘটনা হতো, দমন পীড়ন হতো, সেগুলো একটু কমেছে। কিন্তু একই সঙ্গে নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ের আটকের পথ বেছে নিচ্ছে। ভাবুন, কিন্তু এখন কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারী সরকার নেই, এখন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসের সরকার। শান্তির জন্য যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন, কেন? শান্তির জন্য, অর্থনীতিবিদ হয়েও শান্তির জন্য। তো উনি যে শান্তিটা কায়েম করেছেন, ওনার সরকার যে শান্তি কায়েম করেছে, সেই শান্তিকে এই হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে তারা মানবাধিকার ঠিক মতো রাখতে পারছে না। তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য নির্বিচারে গ্রেপ্তার করছে এবং তাদেরকে অন্যায়ভাবে আটক করছে। সত্যি ভালো লাগছে, ভালো লাগার কিন্তু কথা নয়। আমি আরও কিছু হিউম্যান রাইটসের আরও কিছু কথাবার্তা বলি, ওনাদের বক্তব্য। তারা বলেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার এখন একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা খাত, অন্যদিকে সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী এবং
প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দলগুলোর মাঝে ভারসাম্য রক্ষার চেষ্টায় আটকে গেছে, যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষা তেমন গুরুত্ব পাচ্ছে না। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। ইউনূস সরকারের সঙ্গে তিনটা শক্তির কথা তারা বলেছে। এই তিনটা বিষয়ের মধ্যে ইউনূস সরকার ঢুকে গেছে। এখন তারা কোন দিকে যাবে সেটা বুঝতে পারছে না। সেই তিনটা বিষয় কি? একটা হলো সংস্কারবিহীন নিরাপত্তা খাত, মানে যারা নাকি নিরাপত্তা দেবে জনগণের, তারা সেটা কোনো সংস্কার করতে পারে নাই, আগের মতোই চলছে। আরেকটা হলো সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী একটা এখানে সক্রিয় আছে, তাদেরকেও কিন্তু ইউনূস সাহেব প্রশ্রয় দিচ্ছেন বলে ওনারা বলার চেষ্টা করছেন। আরেকটা কি? প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দলগুলো, মানে যে রাজনৈতিক দলগুলো প্রতিহিংসা চরিতার্থ করতে চাচ্ছে। প্রতিহিংসা মানে কি? তার মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই দলগুলোর প্রতি যাদের প্রতিহিংসা আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া, এরকম দলগুলো কিন্তু ডক্টর ইউনূস সরকারের কাছে প্রশ্রয় পাচ্ছেন। এবং এগুলো করতে যে সাধারণ মানুষের যে অধিকার সুরক্ষা, সেটা তেমন গুরুত্ব পাচ্ছে না। একটু ডিটেলে ব্যাখ্যা করলাম এই জন্য যে অনেক সময় দ্রুত পড়ে গেলে না অনেক মিস করে যায় যে কী কী বলা হয়েছে। এবং খুবই ইন্টারেস্টিং বললাম এই অর্থে যে দেখুন, এই কথাগুলি কিন্তু আমরা হাসিনা সরকারে আমরা শুনতে শুনতে অভ্যস্ত ছিলাম, কিন্তু একজন ব্যক্তি শান্তিতে নোবেল পেয়েছেন এবং তাকে নিয়ে সবাই আশা করেছিল যে উনি শান্তি আর কিছু না পারুন, সে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হবেন। এবং উনি যে লোকটা সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী, প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল এবং সংস্কারবিহীন নিরাপত্তা খাতকে আলিঙ্গন করে থাকে, সে লোকের পক্ষে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব? এবং যথার্থ উনি পারেন নাই। এবং অনেকগুলি কথা আরও বলেছেন, যে উদাহরণ দিয়েছেন উনি যে গত 26 ও 27 জুলাই রংপুর জেলার একটা হিন্দু পল্লীতে কমপক্ষে 14টি বাড়িঘর ভাঙচুর করে জনতা এবং পার্বত্য চট্টগ্রামেও সংখ্যালঘুদের উপর সহিংসতা অব্যাহত রয়েছে। এটা হলো হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, ওনারা বলছেন। এবং ওনারা গোপালগঞ্জের কথা উল্লেখ করেছেন। গোপালগঞ্জে কি হয়েছে, গোপালগঞ্জের ঘটনাকে ওনারা যেভাবে বিবৃত করেছেন সেটা আমি বলি আপনাদেরকে। ওনারা বলেছেন 16 জুলাই গোপালগঞ্জে ইউনূস সরকারের সমর্থক ছাত্রদের নতুন গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এক সমাবেশ করে। নিরাপত্তা বাহিনী ও নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে 5 জন নিহত হয়। এই ঘটনার পর পুলিশ 8400 জনের বিরুদ্ধে 10টি মামলা করে, যাদের অধিকাংশই নামহীন। তারপরে আবার তারা বলছে সরকার অবশ্য গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছে। মানে সরকার অস্বীকার করেছে, তার মানে কি একটা অভিযোগ আছে, কিন্তু আছে গণগ্রেপ্তারের। 8400 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এদের মধ্যে 98% কোনো নাম নাই। তার মানে কি যে কোনো একজনকে গ্রেপ্তার করে কিন্তু ঢুকিয়ে দেওয়া যেতে পারবে, কোনো সমস্যা নাই। এবং তারা আরেকটা ঘটনার কথা উল্লেখ করেছে, পার্টিকুলার একটা ঘটনার কথা, সেটা হলো ঢাকা উত্তর যে সিটি কর্পোরেশন, তার যে সাবেক মেয়র ছিল আতিকুল ইসলাম, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তার সম্পর্কে বলা হয়েছে যে 2024 সালে যে বিক্ষোভ চলাকালে 68টি হত্যাকাণ্ড বা হত্যা চেষ্টার মামলা রয়েছে এই আতিকুল ইসলামের বিরুদ্ধে। এবং হিউম্যান রাইটস ওয়াচের হাতে আসা তথ্যে দেখা যায় এই মামলাগুলোর অন্তত 36টি ঘটনার সময় তিনি বিদেশে ছিলেন। তার মানে এগুলি যে রাজনৈতিক মামলা এবং জাস্ট গণগ্রেপ্তার হিসেবে করা হয়েছে, এই জিনিসটা কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের দৃষ্টিতে পর্যবেক্ষণে এসেছে। তো আপনি আমাকে বলেন, রাজনৈতিক মামলা যখন অবাধে চলতে থাকে, একটা মামলায় 200-300 লোককে আসামি করা হয়, তবে তাদেরকে যাকে ইচ্ছে তাকে ধরা হয়, ধরে জামিন না দিয়ে আটকে রাখা হয়, সেইগুলো কি শান্তির বারতা বহন করে না? এই বিষয়গুলো যখন আমরা জানতে পাই, এবং একই সঙ্গে তারা বলেছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট নামক দমনমূলক আইন যেটা, সেটাও তারা সমালোচনা করেছে। এবং তারা বলেছে 2025 সালে তারা যে একটা ডেভিল হান্ট নামে একটা অভিযান পরিচালনা করছিল, সেই অভিযানে 8600 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যার অধিকাংশই আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে মনে করা হয়। এখন একজন লোক আওয়ামী লীগ করতো, এই অপরাধে তাকে গ্রেপ্তার করা যায়? এটা পৃথিবীর কোনো আইন মানবে? এটা পৃথিবীর কোনো মানবাধিকার কর্মী মানবে না। হিউম্যান রাইটস ওয়াচও এটার সমালোচনা করেছে। যাক, এই যে বিষয়গুলো আরও অনেক ডিটেল কাহিনী আছে, এতগুলো আর বলতে যাচ্ছি না।
আমি কেবল একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হলো ডক্টর যে জিনিসগুলো আমরা শেখ হাসিনার আমলে শুনে এসেছি, শুনে আমরা অভ্যস্ত ছিলাম, সেই একই কথা যদি ডক্টর ইউনূসের আমলে শুনতে হয়, তখন তো ডক্টর ইউনূস যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করছেন, জাতীয় ঐক্যমত্য সবগুলি রাজনৈতিক দল কিনে, সব তো না, মানে কিছু রাজনৈতিক দল কিনে, কারণ এর মধ্যে তো জাতীয় পার্টিও নাই, এর মধ্যে আওয়ামী লীগও নাই, তাহলে আওয়ামী লীগের যারা সমর্থক অথবা জাতীয় পার্টি যারা সমর্থক অথবা কর্মী অথবা ভোটার, তারা কি দেশের নাগরিক না? যদি তাদেরকে আপনি বাদ দেন, তো সে জাতীয় ঐক্যমত্য কেমনে হবে? কয়েকটা দলের ঐক্যমত্য হতে পারে এবং ইউনূস সাহেবের ঐক্যমত্য হতে পারে, জাতীয় কেমনে হবে? এই জাতীয় তো বিরাট, দেশ তো বিরাট। যাক, তারপর ওরা করছেন অনেকগুলি বিষয়ে তারা সংস্কার করবেন। আমরা জানতে চাচ্ছি এই যে সংস্কারগুলি আপনারা করবেন, আপনারা কি এই সংস্কারগুলো বোঝেন? আপনারা কি এই সংস্কারগুলোকে মানেন? যদি বোঝেন, যদি মানেন, তাহলে এই যে 1 বছর ধরে আপনারা ক্ষমতায় আছেন, যে সংস্কারগুলো আপনারা করতে চান, সেগুলো আপনাদের জীবনযাপনে, আপনাদের সরকার পরিচালনায় আপনারা কেন ব্যবহার করছেন না? করলেই তো হয়। আপনারা করে দেখিয়ে দেন সবাইকে যে এই সেই সংস্কার যা আমরা ইউজ করছি। সরকার তো চলছে আগের স্টাইলে, এমনকি মানবাধিকার পরিস্থিতি চলছে আগের স্টাইলে, যেটা নাকি এই হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে। তাহলে আপনারা করেছেনটা কি 1 বছর? কি এমন করেছেন যার জন্য আপনাদের প্রশংসা করতে হবে, আপনাদেরকে ভালোবাসতে হবে? বুঝতে পারছি না। অথবা আগামীতে সংস্কারের নামে কি এমন করবেন যার উপর আমাদের আস্থা রাখতে হবে?